তো দেখো, গতদিন আমরা থার্মোকেমিস্ট্রি আলোচনা করছিলাম, তাপ রসায়ন। তাতে আমরা ডেল এইচ, ডেল ইউ বা কিউপি, কিউভি এই সমস্তগুলো জেনেছি এবং তাদের মধ্যে সম্পর্ক দেখেছিলাম। আজকে আমরা দু তিনটে সংজ্ঞা পড়ে নেব প্রথমে, তারপরে বেশ কিছু অঙ্ক থার্মোকেমিস্ট্রি কীভাবে করতে হয় সে অঙ্কগুলো দেখব। যেমন দেখো, প্রথমে আমরা আসছি গঠন তাপ, ইংরেজিতে বলা হয় হিট অফ ফরমেশন। গঠন তাপ বা হিট অফ ফরমেশন। গঠন তাপ বলতে আমরা বুঝি যে এক মোল পরিমাণ কোনো যৌগকে তার উপাদান মৌল থেকে যখন আমরা গঠন করব, তার জন্য যে তাপের পরিবর্তন হয় তাকেই বলা হয় গঠন তাপ। সংজ্ঞাটা লিখি, এক্সপ্লেনেশনে পরে আসছি। এক মোল বা 1 গ্রাম অণু পরিমাণ কোনো যৌগকে তার উপাদান মৌল থেকে গঠন করলে যে তাপের পরিবর্তন ঘটে তাকে গঠন তাপ বা হিট অফ ফরমেশন বলে। তাহলে কথাগুলোর অর্থ কি একটু দেখো, যে আমি একটা যৌগ, যেমন ধরো CH4 একটা যৌগ, C2H6 একটা যৌগ, C6H12O6 একটা যৌগ, CO2 একটা যৌগ, H2O একটা যৌগ, এই যেগুলো সব বিভিন্ন কম্পাউন্ড, এই কম্পাউন্ডগুলোকে আমরা তৈরি করব কোথার থেকে? তার উপাদান মৌল, মানে যে এলিমেন্ট দিয়ে গঠিত সেই এলিমেন্ট থেকে তৈরি করতে হবে। যেমন ধরো তুমি কার্বন ডাইঅক্সাইডকে তো বিভিন্নভাবে তৈরি করা যায়। ধরো কার্বনের সঙ্গে অক্সিজেনের দহন করলাম, কার্বন ডাইঅক্সাইড হলো, বা কার্বন মনোক্সাইডের সঙ্গে অক্সিজেনের দহন করলাম, কার্বন ডাইঅক্সাইড হলো, বা কোনো হাইড্রোকার্বনকে পোড়ালে, CH4কে পোড়ালে অক্সিজেন দিয়ে, তাহলে CO2 প্লাস জল হলো। তো সবগুলোই তো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে কোনটা আমরা গঠন তাপের বিক্রিয়া বলবো? শুধুমাত্র প্রথমটাকে গঠন তাপের বিক্রিয়া বলা যাবে, দ্বিতীয় তৃতীয় এগুলোকে গঠন তাপের বিক্রিয়া আমরা বলতে পারছি না। কেন বলতে পারছি না? কারণ দেখো, দ্বিতীয় তৃতীয় বিক্রিয়াতে যে কার্বন ডাইঅক্সাইড গঠিত হচ্ছে সেগুলো কিন্তু কোনো যৌগ থেকে আসছে, কিন্তু প্রথম বিক্রিয়াটাতে দেখো কার্বন ডাইঅক্সাইডের উপাদান মৌল কি? কার্বন আর অক্সিজেন। তাহলে কার্বন আর অক্সিজেনের বিক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড গঠিত হচ্ছে, তার জন্য এই বিক্রিয়াটাকেই আমরা বলছি কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপের বিক্রিয়া। বাকিগুলোকে কিন্তু আমরা গঠন তাপের বিক্রিয়া বলতে পারছি না। তা লক্ষ্য করো, তাহলে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপের বিক্রিয়া যেরকম বললাম কি C+O2 থেকে CO2, তাহলে জলের গঠন তাপের বিক্রিয়া কি হবে? H2+O2 থেকে H2O। এবার বিক্রিয়া ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার সময় মাথায় রাখবে, যেটা গঠন হচ্ছে সেটা যেন এক মোল থাকে, এর আগে এক ছাড়া অন্য কোনো কোফিশিয়েন্ট বসাতে পারবে না। তাহলে এখানে একটা CO2, সেটা আমি একটা কার্বন একটা অক্সিজেন থেকে পেলাম, একটা জলের অণু, একটা হাইড্রোজেন, আর এখানে তো দুটো অক্সিজেন পরমাণু আছে, কিন্তু এখানে কটা অক্সিজেন পরমাণু আছে? একটা। তাহলে এখানে আমি কি করব? একটা 1-2 বসিয়ে দেবো। তাহলে যেটা গঠন হচ্ছে তার সংখ্যা কখনোই তুমি পরিবর্তন করতে পারবে না, তার মোল সংখ্যা একই থাকবে, কিন্তু উপাদান মৌলগুলোকে প্রয়োজন পড়লে তুমি পরিবর্তন করে নিতে পারো। CH4 কোথা থেকে তৈরি হবে? কার্বন আর হাইড্রোজেন, কার্বন C হিসেবে থাকে, হাইড্রোজেন H2 গ্যাস হিসেবে থাকে, সেখান থেকে CH4। তাহলে এখানে একটা 2 বসিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। C2H6, তাহলে কার্বন প্লাস হাইড্রোজেন, সেখান থেকে C2H6, দুটো কার্বন তিনটে হাইড্রোজেন। C6H12O6,
তাহলে উপাদান মৌল কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তৈরি হচ্ছে C6H12O6। তাহলে এখানে 6টা কার্বন, 6টা হাইড্রোজেন, 3টে অক্সিজেন। তাহলে মাথায় রাখবে যে কোনো যৌগ যখনই তার উপাদান মৌল থেকে গঠিত হবে, সেই গঠনের সময় যে এনথালপির পরিবর্তন হবে, সেই এনথালপির পরিবর্তনটাকে আমরা বলছি গঠন তাপ। তাহলে এখানে ধরো ডেল এইচ এর ভ্যালু একটা আছে, এখানে ধরো -343 কিলোজুল পার মোল ধরে নিলাম, মনে নাই সঠিক মান, অঙ্ক যখন করব তখন আমরা মান দেখে নেব। হ্যাঁ, তা যাই হোক, তাহলে এইটার ক্ষেত্রে এইটা হচ্ছে তার গঠন তাপ। তো সেরকম করসপন্ডিং প্রত্যেকটা রিয়াকশনের ক্ষেত্রেই একটা করে গঠন তাপের মান আমরা পাবো। সে তথ্য তোমাদেরকে অঙ্কে বলা থাকে, অঙ্কে মান বলা থাকবে, তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু গঠন তাপ মানে বুঝতে হবে যে যৌগটা আমি গঠন করছি সেই উপাদান, সেই যৌগটা যেন 1 মোল পরিমাণ বা 1 গ্রাম অণু পরিমাণ তৈরি হয়। কোথার থেকে? তার উপাদান মৌল থেকে, কোনো যৌগ থেকে করলে হবে না। নেক্সট দেখো, আমরা আসছি দহন তাপ। ইংরেজিতে বলা হয় হিট অফ কম্বাশন। হিট অফ কম্বাশন। কোনো কিছুকে পোড়াবো, অর্থাৎ 1 মোল পরিমাণ কোনো পদার্থকে আমি পোড়াবো। কি দিয়ে পোড়াবো? অক্সিজেন গ্যাস দিয়ে পোড়াবো। তাহলে আমরা যদি বলি যে 1 মোল বা 1 গ্রাম অণু পরিমাণ কোনো যৌগকে অতিরিক্ত অক্সিজেনে সম্পূর্ণ দহন করলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে দহন তাপ বা হিট অফ কম্বাশন বলবো। তাহলে 1 গ্রাম অণু বা 1 মোল পরিমাণ কোনো পদার্থকে যদি আমরা অতিরিক্ত অক্সিজেন দিয়ে সম্পূর্ণভাবে পোড়াই, তাহলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেই তাপকেই বলবো আমরা দহন তাপ, হিট অফ কম্বাশন। মানে কি? ধরো তুমি কার্বনকে দহন করছো, তাহলে কার্বনকে পোড়াবে মানে কি? C+O2, সেখান থেকে CO2, তাহলে এটাই হয়ে গেল তার দহন তাপের বিক্রিয়া। ধরো হাইড্রোজেনকে পোড়াবে, তাহলে হাইড্রোজেনকে পোড়ালে কি হবে? H2+O2, সেখান থেকে তৈরি হবে কি? H2O। এবার ব্যালেন্স করার সময় মাথায় রাখবে যেটা পোড়াচ্ছ, হাইড্রোজেনকে পোড়াচ্ছ, এটা যেন 1 মোল পরিমাণ থাকে, কার্বন পোড়াচ্ছ এটা যেন 1 মোল থাকে। তাহলে এখানে H2 প্লাস হাফ O2 থেকে H2O। মিথেনকে পোড়াতে চাইছো, তাহলে CH4+O2, সেখান থেকে CO2 প্লাস H2O। তাহলে দেখো কার্বন একটা আছে, একটা থাকলো, হাইড্রোজেন 4টে আছে, তাহলে এখানে 2 করে দিলাম, অক্সিজেন করলো 2 2 4, তাহলে এখানে একটা 2 বসিয়ে দিলাম। অর্থাৎ দহন তাপের ক্ষেত্রে যে উপাদানটাকে পোড়াবো সেইটা যেন সবসময় 1 মোল পরিমাণ উপস্থিত থাকে, সেটাকে কখনোই তুমি পরিবর্তন করতে পারবে না। এই জায়গাটা একটু মাথায় রাখবে। তাহলে দহন তাপ মানে 1 মোল পরিমাণ বা 1 গ্রাম অণু পরিমাণ কোনো যৌগকে যখন আমরা অতিরিক্ত অক্সিজেন দিয়ে সম্পূর্ণ দহন করছি, তার ফলে যে তাপের উদ্ভব হচ্ছে সেই তাপটাকেই বলছি আমরা দহন তাপ। দহন তাপের ক্ষেত্রে তাপ উৎপন্নই হয়, তাপ শোষণ হয় না। নেক্সট দেখো, আমাদের এই দহন তাপ গঠন তাপ করার সঙ্গে সঙ্গে অঙ্ক করার জন্য আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা সাংকেতিক প্রকাশ একটা ইকুয়েশনকে। যেমন ধরো আমরা লিখলাম C+O2 থেকে CO2 ডেল H সমান লিখলাম কত? -343 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। এবার এই রিঅ্যাকশনটাকে যদি উল্টে লেখো, অর্থাৎ CO2 থেকে C+O2, তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে ডেল H হয়ে যাবে +343 কিলোজুল পার মোল।
তাহলে নিয়ম হচ্ছে প্রয়োজন পড়লে আমরা ইকুয়েশনকে ঘুরিয়ে লিখতে পারি, অঙ্ক করতে গেলে দেখবে ইকুয়েশনকে ঘোরানোর প্রয়োজন পড়ছে অনেক ক্ষেত্রে। তা যে ইকুয়েশনটাকে উল্টে লিখবে সেই ইকুয়েশনটার ক্ষেত্রে ডেল এইচের মানের চিহ্নটাকেও বদলে দেবে, প্লাস থাকলে মাইনাস করে দেবে, মাইনাস থাকলে প্লাস করে দেবে। সেটা গঠন তাপ দহন তাপ দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য, দুটোর ক্ষেত্রে যে দহন তাপ হোক গঠন তাপ হোক দুটোর ক্ষেত্রেই আমরা এটা মাথায় রাখবো যে সমীকরণকে যদি ঘোরানোর প্রয়োজন পড়ে তাহলে আমরা কি করব না, তো ডেল এইচের যা চিহ্ন ছিল প্রাথমিক সমীকরণে, নতুন সমীকরণে ডেল এইচের চিহ্ন তার ঠিক বিপরীত করে দেবে। নেক্সট দেখো, আমরা একটা সূত্র পড়ব, তাহলেই আমরা অঙ্কতে যেতে পারবো। সূত্রটা হচ্ছে হেসের সূত্র, হেস ল। হেসের সূত্র কি বলছে যে আমি যদি একটা রাসায়নিক বিক্রিয়াকে এক ধাপে সম্পন্ন করি বা একাধিক ধাপে সম্পন্ন করি কিন্তু উৎপন্ন যৌগ একই হবে, প্রাথমিক যৌগ এবং উৎপন্ন যৌগ একই যদি থাকে, তাহলে দেখা যাবে প্রথম ক্ষেত্রে বা দ্বিতীয় ক্ষেত্রে এনথালপির যে পরিবর্তন সেই পরিবর্তনটা একই হবে। তাহলে কি বলছি, কোনো রাসায়নিক পরিবর্তন একক ধাপে বা একাধিক ধাপে সম্পন্ন হলে যে তাপের পরিবর্তন ঘটে তা সর্বদা একই হবে যদি প্রাথমিক যৌগ ও অন্তিম যৌগ একই হয়। মানে কি, দেখো তুমি C+O2 কে পুড়িয়ে C2 পেলে, এর ডেল এইচ -343 কিলো জুল পার মোল। তাহলে একটা কার্বন থেকে দহন করে অক্সিজেন পেলাম, একক ধাপেই করলাম, কার্বন ডাইঅক্সাইড গঠিত হলো। আবার ধরো কার্বনের সঙ্গে অক্সিজেনের দহনে কার্বন মনোক্সাইড হলো, এই বিক্রিয়ায় ডেল এইচ এর মান ধরে নাও -200 কিলোজুল পার মোল। পরবর্তীতে এই কার্বন মনোক্সাইড আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হলো, তখন ডেল এইচ এর মান ধরো -143 কিলোজুল পার মোল। তাহলে দেখো আলটিমেটলি কার্বন অক্সিজেন বিক্রিয়াতে দুটো ধাপে এখানে কার্বন ডাইঅক্সাইড গঠিত হয়েছিল, এখানে একক ধাপেই কার্বন ডাইঅক্সাইড গঠিত হয়েছিল। তা আমরা যদি এই দুটো বিক্রিয়ার যোগ নিই তাহলে দেখো CO বাম দিক ডান দিক আছে বাদ চলে গেল, হাফ O2 যোগ করে দিলে শুধু O2, সেখান থেকে CO2, তাহলে আমি ডেল এইচ এর মানও কি করবো, এই দুটো যোগ করব, তাহলে -200 -143, তাহলে এখানেও হয়ে গেল কি -343 কিলোজুল পার মোল, 343 কিলোজুল পার মোল, 343 কিলোজুল পার মোল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়াটা এক ধাপে সম্পন্ন হলেও যে এনথালপির পরিবর্তন ঘটাচ্ছে, বিক্রিয়াটা যদি একাধিক ধাপে সম্পন্ন হয় তাহলেও সম পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটাবে। এটাকেই আমরা বলছি হেসের সূত্র। যাই হোক, এই তথ্যগুলো আমরা নিলাম, খুব বেশি তথ্য এখন আমরা নিচ্ছি না, আরও অনেক ধরনের তাপ আছে, সেগুলো আমাদের করতে করতে আসবো। এখন আমরা এই তথ্যগুলো থেকে কিছু অঙ্ক করি, তাহলে বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে যে কিভাবে আমরা দহন তাপ গঠন তাপ বা আগের দিন যে অঙ্ক একটা ফর্মুলা দেখেছিলে কিউপি কিউভি মধ্যে সম্পর্ক, সেখান থেকে কীভাবে আসে দেখে নাও। যেমন আমি একটা অঙ্ক বলছি যে স্থির আয়তনে
0°C উষ্ণতায় ন্যাপথলিনের দহন তাপ -1230 কিলো ক্যালোরি পার মোল। স্থির চাপে ও 25°C উষ্ণতায় 25°C উষ্ণতায় বিক্রিয়াটির দহন তাপ কত? তাহলে দেখো, তোমাকে স্থির আয়তনে বলে দিয়েছে। স্থির আয়তনে মানে কি? কিউভি এর মান বলা আছে। স্থির আয়তনে মানে হচ্ছে কিউ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে ন্যাপথলিনের দহন তাপ, তাহলে ন্যাপথলিন আমরা পড়াবো C10H8। ন্যাপথলিন সলিড অবস্থায় থাকে। এখানে অক্সিজেন দিয়ে পোড়াচ্ছি, তাহলে অক্সিজেন গ্যাসীয় অবস্থায় থাকবে। তোমরা জানো যে হাইড্রোকার্বন যে কোনো হলে পোড়ালে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আর মাথায় রাখবে জলীয় বাষ্প, যেটা পরবর্তীতে ঠান্ডা হয়ে জলে পরিণত হয়। তাহলে এখানে 10টা কার্বন আছে, তাহলে সংখ্যা মেলানোর জন্য 10 বসালাম, কারণ এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না, এটা একই রাখতে হবে যেহেতু এর দহন তাপ। হাইড্রোজেন 8টা আছে, তাহলে এখানে আমি 4 বসালাম। তাহলে অক্সিজেন সংখ্যা কত হলো? 10 দুগুণে 20 আর 4 24, তাহলে এখানে আমি একটা 12 বসিয়ে দিলাম। তাহলে এই যে 1230, এই 1230টা আসলে কার মান? স্থির আয়তনে। তাহলে বিক্রিয়াটার ক্ষেত্রে কিউভি সমান হচ্ছে -1230 কিলো ক্যালোরি। এবার আমরা কি করব? ডেল্টা এন ক্যালকুলেট করবো। তোমরা ডেল্টা এন ক্যালকুলেট করা শিখেছো। ডেল্টা এন মানে হচ্ছে গ্যাসীয় বিক্রিয়া জাত, তাহলে 10টা, আর এটা তো 0 হয়ে গেল তরল অবস্থায় আছে বলে, মাইনাস এটা কঠিন অবস্থায় আছে বলে 0 প্লাস 12, তাহলে -2। এবার আমরা সম্পর্ক জানি, কিউপি মাইনাস কিউভি ইজ ইকুয়াল টু ডেল্টা এন আরটি। তাহলে কিউপি ক্যালকুলেট করতে হবে, তাহলে কিউভি প্লাস ডেল্টা এন আরটি। তাহলে কিউভি সমান কত আছে? -1230 কিলো ক্যালোরি। তাহলে আমি এখানে একটা 10⁻³ বসিয়ে নিলাম, তাহলে ক্যালোরি হয়ে গেল, প্লাস ডেল্টা এন মানে হচ্ছে -2, আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, ক্যালোরি এককে 2 বসিয়ে দাও বা 1.987, আর টি সেটা বলা আছে, দেখো অঙ্কটাই স্থির আয়তনে। আচ্ছা, এখানে অঙ্কে 25° দেওয়া আছে, আমি 0° লিখেছিলাম, 25 করে নিও। তাহলে 25 মানে হচ্ছে 25 + 273, তার মানে 25 + 273 মানে 298। তাহলে এবার এটা হিসাব করলে কি আসছে দেখতে হবে। তাহলে দেখো আমরা হিসাব করে নিই। তাহলে -1230 ইন্টু 10⁻³ প্লাস -2 ইন্টু 2 ইন্টু 298, তাহলে আসলো -1231192। তাহলে এটা হয়ে গেল ক্যালোরি এককে। তাহলে এটাকে যদি আমরা কিলো ক্যালোরিতে নিয়ে আসি, তাহলে -1231.192 কিলো ক্যালোরি। তাহলে এই বিক্রিয়ায় উৎপন্ন তাপের মান স্থির চাপের ক্ষেত্রে হবে -1231.19 কিলো ক্যালোরি। তাহলে এটাকে আমরা বলছি কিউপি সমান -1231.192 কিলো ক্যালোরি। বেশ,
মুছে দিলাম। আচ্ছা দেখো, আমরা একটা অঙ্ক লিখেছি যে গ্লুকোজ দহনে এনথালপির পরিবর্তন 2880 কিলোজুল মোল ইনভার্স। বলা হচ্ছে দেহের পেশির কাজে এই শক্তির 25% ব্যবহৃত হয়। যদি 1 কিলোমিটার পথ হাঁটতে পেশির কাজে 100 কিলোজুল তাপশক্তি লাগে, তবে 120 গ্রাম গ্লুকোজ খেয়ে একজন ব্যক্তি সর্বাধিক কত পথ হাঁটতে পারে। দেখো অঙ্কটা খুব ভালো অঙ্ক। তা গ্লুকোজের ফর্মুলা তোমরা জানো, C6H12O6। তাহলে আণবিক গুরুত্ব হচ্ছে 6 12 72 প্লাস 12 কে 12 প্লাস 6 96, তার মানে 180। তার মানে 180 গ্রাম গ্লুকোজ দহন হলে 2880 কিলোজুল তাপ উৎপন্ন হবে। কারণ 1 মোল গ্লুকোজ মানে কি 180 গ্রাম। তোমরা জানো, 9-এ পড়েছিলে যে কোনো পদার্থের যে আণবিক গুরুত্ব আসে তাকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে সেই পরিমাণ পদার্থকে আমরা 1 মোল পরিমাণ পদার্থ বলি। তাহলে 120 গ্রাম গ্লুকোজ দহনে শক্তি উৎপন্ন হবে 2880 বাই 180 ইন্টু 120 কিলোজুল। 2880 বাই 180 ইন্টু 120, কারণ 180-তে 2880, তাহলে 120-তে কত? তাহলে 2880 ইন্টু 2 বাই 3, 2880 ইন্টু 2 বাই 3, তাহলে হলো 1920 কিলোজুল পরিমাণ শক্তি আমরা পাবো যদি 120 গ্রাম গ্লুকোজ খাদ্য হিসেবে গ্রহণ করি। এখন বলছে এই শক্তি সম্পূর্ণটা কিন্তু পেশি কাজে লাগছে না। কতটুকু লাগছে? 25%। তাহলে এই যে শক্তি উৎপন্ন হলো তার কতটুকু পেশি কাজে লাগবে? তাহলে পেশি কাজে ব্যবহৃত শক্তি 1920 ইন্টু 25 বাই 100, তাহলে 192 ইন্টু 5 বাই 2, 480 কিলোজুল পরিমাণ শক্তি আমার পেশি কাজে ব্যবহারের জন্য পাওয়া যাচ্ছে। 120 গ্রাম গ্লুকোজ খেলাম, সেখান থেকে মোট শক্তি পেলাম 1920 কিলোজুল। তার মধ্যে 25% বলছে পেশি কাজে লাগছে। তাহলে বাকিগুলো কি হচ্ছে? বাকিগুলো অন্যান্য আমাদের দেহের যে কাজ আছে, ধরো আমাদের হৃৎপিণ্ড চলছে, ফুসফুস চলছে, তার সেখানে ব্যয়িত হচ্ছে। এবার বলছে দেখো যে 1 কিলোমিটার পথ হাঁটতে 100 কিলোজুল পরিমাণ তাপশক্তি প্রয়োজন হয়। তাহলে 100 কিলোজুল তাপশক্তি থেকে পাচ্ছি কতটুকু? হাঁটতে পারছি কতটুকু? 1 কিলোমিটার। তাহলে 100 কিলোজুল তাপশক্তি তে 1 কিমি পথ হাঁটা যায়। তাহলে 480 কিলোজুলে 1/100 ইন্টু 480 বা 4.8 কিমি পথ আমরা হাঁটতে পারবো। তাহলে মাথায় রাখবে, এরকম অঙ্ক কিন্তু আসতে পারে। দেখো আমরা একটা অঙ্ক লিখেছি যে কার্বন, হাইড্রোজেন এবং সুক্রোজের দহন তাপ দেওয়া আছে -393.5, -286 এবং -5644.2 কিলোজুল পার মোল। তাহলে বলছে সুক্রোজের গঠন তাপ নির্ণয় করো। তাহলে আমাকে এই যে অঙ্কর ভাষা বলে দিয়েছে সেখান থেকে
বিভিন্ন রকমের তাপের যে বিক্রিয়াগুলো হয় সেগুলো আমাকে লিখতে হবে। তাহলে কার্বনের দহন তাপ, তাদের মানে কি C+O2 থেকে CO2, তাহলে এই বিক্রিয়াটার মান হচ্ছে ΔH -393.5। হাইড্রোজেনের দহন তাপ, তার মানে কি H2 half O2 থেকে H2O, এর ΔH মান হচ্ছে -286। আর সুক্রোজের ফর্মুলা কি C12H22O11, এটা অক্সিজেন দিয়ে পোড়াচ্ছি, তাহলে তৈরি হচ্ছে CO2 H2O। তাহলে 12টা কার্বন আছে, এটাকে যেন একই রাখতে হবে, এটা চেঞ্জ করা যাবে না। তাহলে 12টা কার্বন আছে, 12 বসিয়ে দিলাম। 22টা হাইড্রোজেন আছে, তাহলে এখানে 11 বসিয়ে দিলাম। তাহলে আমার 11টা অক্সিজেন দেখো মিলে গেল। তাহলে এখানে 12 দুগুণে 24টা অক্সিজেন বেশি আছে, তাহলে এখানে একটা 12 বসিয়ে দিলাম। তাহলে এই বিক্রিয়াটার ΔH বলা আছে -5644.2। এই তিনটে তথ্য কিন্তু অঙ্কে ভাষার মাধ্যমেই বলা আছে। দহন তাপ বলে দিয়েছে, মানে এই বিক্রিয়াগুলোর কথা বলা হচ্ছে। এবার তোমাকে কি জানতে চাইছে? সুক্রোজের গঠন তাপ, মানে সুক্রোজ মানে এটাকে গঠন করবে। তাহলে সুক্রোজের উপাদান মৌল কি? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। সেখান থেকে তুমি তৈরি করবে কি C12H22O11, এটা 1 গ্রাম অণু তৈরি করবে। তা আমি কি বলেছি, এবার এইটা যেহেতু গঠন হচ্ছে, এইটার পরিমাণ কিন্তু 1 মোল রাখতে হবে, ওইটাকে আর চেঞ্জ করা যাবে না। তাহলে 12টা কার্বন আছে, এখানে 12 বসাও। 22টা হাইড্রোজেন আছে, এখানে 11 বসাও। 11টা অক্সিজেন আছে, তাহলে এখানে 11/2 বসাও। তাহলে এই বিক্রিয়াটার ΔH এর মান কত তোমাকে গণনা করতে হবে। তার জন্য তোমাকে সাহায্য নিতে হবে এই তিনটে বিক্রিয়া। এটাই আমরা হেস লয়ের অঙ্ক বলি, কারণ আমরা এখানে একাধিক বিক্রিয়া দেখছি। তাহলে এই একাধিক বিক্রিয়া থেকে যদি এই যৌগটা গঠন করে দিতে পারি, তাহলে যে বিক্রিয়া তাপের পরিবর্তন হবে, সরাসরি বিক্রিয়া তাপের পরিবর্তনটাও একই আসবে। তা কীভাবে করবো লক্ষ্য করো, একটু ভেবে চিন্তে করতে হবে। বিক্রিয়কগুলো দেখো, এখানে কার্বন বিক্রিয়কে আছে, হাইড্রোজেন বিক্রিয়কে আছে, অক্সিজেন বিক্রিয়কে আছে, আর সুক্রোজ বিক্রিয়া জাততে আছে। তাহলে প্রথম রিঅ্যাকশনটাতে কার্বন দেখো বিক্রিয়কে আছে, তাহলে আমি প্রথম রিঅ্যাকশনটা যেমন আছে সেরকম লিখে দিলাম, ΔH এর মানটাও পাশাপাশি লিখছি। দ্বিতীয় বিক্রিয়া দেখো হাইড্রোজেন বিক্রিয়কে আছে, আমার হাইড্রোজেন এখানেও কি আছে? বিক্রিয়ক হিসাবেই আছে। তাহলে বিক্রিয়ক হিসাবে আছে মানে আমি দ্বিতীয় বিক্রিয়াটাকেও ওইভাবেই লিখে দিলাম, ΔHটা লিখে নিলাম -286। আর তৃতীয় বিক্রিয়া দেখো সুক্রোজটা বিক্রিয়া জাততে আছে, কিন্তু এখানে বিক্রিয়কে আছে আর এখানে বিক্রিয়া জাততে আছে। তা আমি যদি এইভাবে লিখে দিই, তাহলে তো বিক্রিয়া যোগ করলে ওই ধারে আসবে না। তখন আমি কি করছি, থার্ড রিঅ্যাকশনটাকে ঘুরিয়ে লিখছি। তাহলে ঘুরিয়ে লিখছি কি হবে, 12CO2 +11H2O, সেখান থেকে C12H22O11 +12O2। তাহলে বিক্রিয়া যখন ঘোরালাম, তাহলে এর ΔH এর মানটাও অপোজিট সাইন করব, তাহলে 5644.2। তাহলে এবার এই তিনটে বিক্রিয়ার যোগ করব, তাহলে এই বিক্রিয়াটা চলে আসবে। তো যোগ করতে গিয়ে সরাসরি যোগ করলে দেখো আসবে না, কারণ এখানে তো 12টা কার্বন আছে, এখানে তো একটাই কার্বন আছে। তাহলে আমরা কি করছি, কোয়েশ্চেনগুলোকে কিছু সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, পূর্ণও হতে পারে ভগ্নাংশও হতে পারে। যেমন এটাকে 12 দিয়ে গুণ করলে দেখছি 12 চলে আসছে। এখানে 11টা হাইড্রোজেন আছে, তাহলে এখানে যদি আমি ইকুয়েশনটাকে 11 দিয়ে গুণ করি, তাহলে দেখো 11টা হাইড্রোজেন চলে আসবে। এটাকে আর আমি গুণ করছি না, কারণ এখানে 1 মোলই আছে। এবার দেখো অটোমেটিক কিন্তু যেগুলো অপ্রয়োজনীয় উপাদান আছে সেগুলো ডান দিকে বাম দিকে সমান হয়ে গিয়ে বাদ চলে যাবে। দেখো 12টা CO2 12টা CO2 CO2 দেখো এই রিঅ্যাকশনে নাই, তাহলে 12টা CO2 12টা CO2 ক্যান্সেল হয়ে গেল।
জল 11টা জল 11টা জল, জলও দেখো এই কোয়েশ্চেনে নাই, এই কোয়েশ্চেনটা, তাহলে জল বাদ চলে গেল। এবার 12টা অক্সিজেন 12টা অক্সিজেন, এটাও দুই ধারে সমান হয়ে গেছে, বাদ দিয়ে দিলাম। তাহলে এবার বাকি উপাদানগুলো দেখো, 12টা কার্বন, 11টা হাইড্রোজেন, 11 ইন্টু হাফ মানে 11 2 O2, সেখান থেকে C12 H22 O11 পেয়ে গেলাম। তাহলে দেখো সমীকরণটা নিয়ে আসতে পেরেছি। এবার তাহলে এদের ডেলএইচ কি হবে? এই বিক্রিয়াটার ডেলএইচ আমরা লিখব, এটাকে যেহেতু 12 দিয়ে গুণ করেছি ইকুয়েশনটাকে, তাহলে এটাকে 12 দিয়ে গুণ করো, তাহলে -393.5 ইনটু 12 প্লাস 11 দিয়ে গুণ করেছি, তাহলে -286 ইনটু 11, আর এটাকে 1 দিয়ে গুণ করেছি, তাহলে প্লাস 1 ইনটু 5644.2। এবার যোগ করে নাও, তাহলেই চলে আসবে। তাহলে -393 ইনটু 12 প্লাস -286 ইনটু 11 প্লাস 5644.2, তাহলে আসলো -2217.8। তাহলে বিক্রিয়ায় উৎপন্ন তাপ, গঠন তাপ -2217.8 কিলোজুল পার মোল। অতএব বিক্রিয়ায় C12H22 O11 এর গঠন তাপ -2217.6 কিলোজুল পার মোল। তাহলে অঙ্কটা বুঝতে পারলে? তাহলে এইভাবে আমাদের কিন্তু হেসলয়ের সাহায্য নিয়ে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে ব্যবহার করে আমরা একটা রাসায়নিক বিক্রিয়ায় চলে আসছি। তোমরা অবশ্যই খাতায় এগুলো করে নেবে, প্র্যাকটিস করবে। আমরা আরেকটা অঙ্ক দেখছি, তারপরে তোমরা উদাহরণ দেখবে, বইয়ের এক্সারসাইজে আরও অঙ্ক করা আছে সেগুলো করবে, করতে দেওয়া আছে সেগুলো করবে, প্লাস আমি তোমাদের পরবর্তীতে সাহায্য করব। আমি আর একটা অঙ্ক আজকে দেখাচ্ছি। দেখো আমরা একটা অঙ্ক নিয়েছি যে এন বিউটেনের প্রমাণ গঠন এনথালপি নির্ণয় করো। দেওয়া আছে এন বিউটেন, গ্রাফাইট, কার্বন এবং হাইড্রোজেনের প্রমাণ দহন তাপ এর মানগুলো দিয়ে দিয়েছে। তাহলে এন বিউটেন, বিউটেন মানে তোমরা জানো যে CH3 CH2 CH2 CH3, এটাকে আমরা বলি নর্মাল বিউটেন। তাহলে এর ফর্মুলা যদি একত্রে লিখি তাহলে হবে C4H10। তাহলে এটার গঠন তাপ নির্ণয় করতে হবে। তাহলে এটার উপাদান মৌল কি? কার্বন আর হাইড্রোজেন। তাহলে তাদের বিক্রিয়ায় তৈরি হচ্ছে C4H10, 4টে কার্বন 5টা হাইড্রোজেন। তাহলে এই বিক্রিয়ার ডেলএইচ কত তোমাকে ক্যালকুলেট করতে হবে, প্রমাণ গঠন তাপ হিসাব করতে হবে। এটার গঠন হলো, তাহলে এটার ডেলএইচ ক্যালকুলেট করো। তার জন্য আমাকে কি দিয়ে দিয়েছে? এন বিউটেন, সি গ্রাফাইট এবং হাইড্রোজেনের দহন তাপ। তাহলে আমাকে দিচ্ছে C4H10 এর দহন তাপ, মানে C4H10 প্লাস O2, সেখান থেকে হচ্ছে CO2 প্লাস H2O। তাহলে এখানে 4 বসালাম, হাইড্রোজেনের এখানে 5 বসালাম। এবার দেখো অক্সিজেনের সংখ্যা কত হলো, 4 দুগুণে 8 আর 5-এ 13টা। তাহলে অক্সিজেনের আগে বসালাম 13 2, তাহলে C4H10 প্লাস 13/2O2, সেখান থেকে 4CO2 প্লাস H2O। এই বিক্রিয়ার ডেলএইচ বলা আছে -2878.5। গ্রাফাইট C+O2 থেকে CO2 দহন তাপ, তাহলে এইটার ডেলএইচ বলা আছে -393.5। আর হাইড্রোজেনের দহন তাপ H2 প্লাস হাফ O2, সেখান থেকে H2O, তাহলে এর ডেলএইচ এর মান বলা আছে -285.8।
8 সব কিলোজুল পার মোল এককে এই এককগুলো লিখলাম। তাহলে তোমাকে এই তথ্যটা বের করতে হবে। এই বিক্রিয়ার তাপটা সাহায্য নিতে হবে তিনটে বিক্রিয়া। এখানে সব অঙ্কই হেসলারের যদি দহন তাপ গঠন তাপ সংক্রান্ত অঙ্ক দেয় এইভাবে অঙ্কগুলো সলভ করবে। তাহলে আমরা কিভাবে আসবো এটাই দেখো। প্রথম বিক্রিয়াটাই বিক্রিয়ক যেটা সেটা এখানকার বিক্রিয়া যত, তাহলে প্রথম বিক্রিয়াটাকে ঘুরিয়ে লেখো। তাহলে লেখো 4CO2 প্লাস 5H2O, সেখান থেকে C4H10 প্লাস 13(2)O2। তাহলে বিক্রিয়া উল্টেছি, তাহলে ডেল H এর মান প্লাস হয়ে গেল 2878.5, ডেল H এর মান প্লাস হয়। দ্বিতীয়টায় C, এখানে বিক্রিয়কই আছে, তাহলে যেমন আছে সেরকমই রাখো। C প্লাস O2 থেকে CO2, তাহলে ডেল H সমান -393.5। তৃতীয় বিক্রিয়ায় হাইড্রোজেন, তাহলে H2 প্লাস হাফ O2 থেকে H2O, তাহলে এর ডেল H সমান হচ্ছে -285.8। তাহলে এবার এই তিনটে বিক্রিয়াকে যদি আমরা যোগ করি তাহলে ইকুয়েশনটা চলে আসবে। ইকুয়েশনটা খেয়াল রাখবে। তাহলে 4টে কার্বন আছে, তাহলে এই দ্বিতীয় বিক্রিয়াটাকে আমি একটা 4 দিয়ে গুণ করে দিই। 5টা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন অন্য কোথাও আর দেখছি না, তাহলে এই বিক্রিয়াটাকে যদি আমি 5 দিয়ে গুণ করে দিই তাহলে হতে পারে। এই যে যত তাড়াতাড়ি গেস করতে পারবে যে কত দিয়ে গুণ করলে হবে, তার অঙ্ক তাড়াতাড়ি হবে এবং বাকি তথ্য থেকে অটোমেটিক ম্যাচ করে যাবে। তাহলে লক্ষ্য করো অপ্রয়োজনীয় অংশ 4CO2 দুই ধারে আছে, বাদ চলে গেল, দেখো অটোমেটিক বাদ চলে যাবে। জল 5H2 দুই ধারে আছে, বাদ চলে গেল। আর কিছু বাদ যাওয়ার নয়, এবার যোগ বিয়োগ করে নিতে হবে। আচ্ছা, অক্সিজেনও নাই দেখো ইকুয়েশনে। অক্সিজেন দেখো, লক্ষ্য করো 4টে অক্সিজেন আর 5-এর 2 অক্সিজেন, তাহলে 4 প্লাস 5-এর 2 মানেই হচ্ছে 13-এর 2। তাহলে এই অক্সিজেন এই অক্সিজেন এই অক্সিজেন সব ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো কি থাকছে 4C প্লাস 5H2 থেকে C4H10, তাহলে এই বিক্রিয়ার ডেল H কত হবে 2878.5 প্লাস চার দিয়ে গুণ করেছি, তাহলে -393.5 ইন্টু 4 প্লাস -285.8 ইন্টু 5। তাহলে এবার এই তিনটাকে আমি একসঙ্গে যোগ করে নেব, তাহলেই চলে আসবে। তাহলে 2878.5 প্লাস -393.5 ইন্টু 4 প্লাস -285.8 ইন্টু 5, তাহলে -124.5 এরকম একটা মান আসছে। তোমরা চেক করে নেবে। তাহলে -124.5 কিলোজুল পার মোল। তাহলে আমরা বলবো N বিউটেনের গঠন তাপ, N বিউটেনের গঠন তাপ -124.5 কিলোজুল পার মোল। বোঝা গেল? এই জাতীয় আমরা দুটো অঙ্ক করলাম। আগের বিভিন্ন ধরনের অঙ্ক আরও দুটো দেখলাম, তোমরা আরও উদাহরণে দেখবে। সেগুলো দেখলে আর একটু তোমাদের ধারণা স্পষ্ট হবে।